আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত চোল শরীফের ইউটিউব চ্যানেলে। আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম, কারণ ভিডিও বানানোর থেকে আমি চিন্তা করলাম লাইভে একটু সেটা আলোচনা করি। আজকে রাতে খেলা, এর আগে এটা তো আপনারা ইতিমধ্যে জানেনই, ইন্টার মিলান ভার্সেস বার্সেলোনা। অ্যাকচুয়ালি পাঁচটা 3-3 গোলে ড্র হয়েছে। এখন যেহেতু অ্যাওয়ে গোল রুলস নাই, সো আমি পার্সোনালি মনে করি এই খেলাটি হবে একদম ফুল ফ্রেশ খেলা। মানে সবাই সমানভাবে স্টার্ট করবে। যেটা বলেছিলাম, ইন্টার মিলান আসলে বেনিফিট পাবে হোম অ্যাডভান্টেজ, আর বার্সেলোনা বেনিফিট পাবে তাদের মেন্টালিটির উপর ডিপেন্ড করে। বার্সেলোনার সবচেয়ে বড় ডেমেরিটস এটা বলেছি, তাদের মেইন ফুলব্যাক দুইজনই ইনজুরিতে পড়া। আর তাদের একটা গুড নিউজ যে লিভেন্ডস্কি ট্রেনিং এ এসেছে এবং লিভেন্ডস্কি বেঞ্চে থাকবে, হয়তোবা স্টার্টও করতে পারে। তবে পার্সোনাল ওপিনিয়ন বলবো লিভেন্ডস্কিকে বেঞ্চে রাখাটাই বেটার আইডিয়া। একটা কন্ট্রোভার্সিয়াল বলবো, কন্ট্রোভার্সি করতে ভালোই লাগে। পোলিশ স্ট্রাইকার যদিও খেলবে না, কিন্তু পোলিশ রেফারি কিন্তু এই ম্যাচটা অফিসিয়েট করবে। কেন কন্ট্রোভার্সিটা তুললাম? যদিও পোলিশ রেফারি একটা খুবই চমৎকার রেফারি, গতবারে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা সে আসলে অফিসিয়েট করেছে এবং সিরিয়াসলি খুবই দুর্দান্ত ফাইনালটা হয়েছিল। পার্সোনাল ওপিনিয়ন বলবো, যাই বলি না কেন, তার অফিসিয়েট নিয়ে কেউ কিন্তু প্রশ্ন তুলে নেয়। ফ্রান্স এবং আর্জেন্টিনা খেলায় যেইভাবে গোল সমতায় ফিরেছে, 3-3 গোলে সমতায় ফিরেছে, পেনাল্টি শুটআউটে জিতে গিয়েছে আর্জেন্টিনা, তার অফিসিয়েটিং নিয়ে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। এবং আরেকটা মজার বিষয় দেখেন, কোইন্সিডেন্স কাকে বলে, ইন্টার মিলান ভার্সেস বার্সেলোনা খেলাতে সেই অফিসিয়েট করতেছে এবং সেই অফিসিয়েটিং এর মধ্যে দেখা যাচ্ছে যে 3-3 গোলের অ্যাডভান্টেজ আছে। সো বার্সেলোনা মানে আর্জেন্টিনা ভার্সেস যে ওয়ার্ল্ড কাপ ফাইনালটা হয়েছে ফ্রান্সের, এইবারে কি সেই ওয়ার্ল্ড কাপ ফাইনালের মানে এক্সট্রা টাইমটা কি হয়ে যাবে নাকি না বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান, মানে একসাথে অ্যাটাক কাউন্টার অ্যাটাক হতে হতে শেষে ম্যাচটা আসলে পেনাল্টি শুটআউটে করায় নাকি না, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভার্ডিক্ট। আমার কাছে কেন জানি মনে হচ্ছে হয়তোবা এটাই হওয়ার সম্ভাবনা, দুই দলই সমান খেলবে এবং কেউ গোল দিতে পারবে না, ফাইনালি পেনাল্টি শুটআউটে গিয়ে ম্যাচটা করাবে। এখন আসি প্লে স্টাইল। তো ইন্টার মিলান যেহেতু নিজেদের মাঠে খেলবে, তারা আসলে 3টা প্রিপারেশনই থাকবে। এবং বার্সেলোনা প্লেয়াররা যেহেতু দেখছে গতবার যে ভুলটা করেছিল বার্সেলোনা, ইন্টার মিলানের বিপক্ষে ডি মার্কোকে নিয়ে বেশি স্টাডি করেছিল অপেক্ষাকৃত ডুমফ্রিজকে বাদে। এবং ডি মার্কো যেই জিনিসটা দেখিয়েছে, সেই জিনিসটা সে তার ম্যানকে বিট করেছে। ডুমফ্রিজ নিয়ে যেহেতু স্টাডি করে নাই, ইন্টার মিলান সেই জিনিসটা কাজে লাগিয়েছে, মানে ইনজাগি সেই জিনিসটা কাজে লাগিয়েছে যে ডুমফ্রিজ ভিতরে বারবার বিট করে ঢুকে যাচ্ছিল। এবং ইন্টার মিলানে মানে বার্সেলোনা কোচের সবচেয়ে বড় ভুল যেটা ভুলটা ছিল হচ্ছে ইম্পর্টেন্ট ভুলটা ছিল হচ্ছে মিখিতারিয়ানকে গার্ড না দেওয়া। এবং মিখিতারিয়ান ওপেন থাকার ফলে সে এখানে সাপোর্ট দিয়েছে, মানে ইন্টার মিলানের লেফট সাইড থেকে সুন্দর মতো সাপোর্ট দিয়ে গেছে ডি মার্কোকে, এবং ডি মার্কো থেকে বল ক্রস পাস করে রাইট উইংয়ে পাঠিয়ে দিয়েছে। ডুমফ্রিজের কথা যেটা বললাম, আগামী ম্যাচে হয়তোবা দেখা যাবে ফ্লিক ডুমফ্রিজকে গার্ড দিতে যাবে, সেই জায়গায় ডি মার্কো আবার ওপেন হয়ে যেতে পারে। কিন্তু সে ডুমফ্রিজ এবং ডি মার্কোকে গার্ড দিতে গিয়ে সবচেয়ে বড় মিস্টেক যেটা করতে পারে সেটা হচ্ছে মিখিতারিয়ানকে গার্ড উঠায় দেওয়া। এবং মিখিতারিয়ানকে আটকানোর মতো মিডফিল্ডার যদিও বার্সেলোনার আছে, কিন্তু গেম প্ল্যান যদি ঠিকমতো সাজাতে না পারে তাহলে ইন্টার মিলানকে আটকানো কঠিন হবে। একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম এবং এক জায়গায় আমি একটা কথা বলেছিলাম যে বার্সেলোনা ইন্টার মিলানকে বিট করতে হলে মোস্ট ইম্পর্টেন্ট ট্যাকটিক সাজাইতে হবে, সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাকিং ফুটবল। বার্সা যদি তাদের নিজেদের খেলা খেলে, মানে পজিশন বেসড ফুটবল খেলা খেলে, সেই হিসেবে কিন্তু বার্সেলোনা অ্যাডভান্টেজ বেশি। মানে আমরা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এই কথাটি বলবে যে বার্সা তাদের নিজেদের খেলা ধরে রাখুক, ইন্টার মিলানের বিরুদ্ধে তারা অ্যাটাক করুক, দেখা যাবে বার্সেলোনা গোল পাবে। কারণ কি গত ম্যাচে 3টা বল বারে লেগেছিল, 2টা গ্রেট সেভ করেছিল, সেই হিসেবে বার্সেলোনা পিছিয়ে ছিল। এটাই কিন্তু ইতালিয়ান জব আমরা যেটা বলি। ইন্টার মিলানে ইনজাগি কিন্তু একটা মাস্টার মাইন্ড কোচ, এবং ইনজাগি স্টাডি করেই আসবে যে বার্সেলোনা অ্যাটাকিং ফুটবল খেলবে, পজিশন বেসড ফুটবল খেলবে, সেই হিসেবে ইন্টার মিলান খেলবে কাউন্টার অ্যাটাক। নিজেদের মাঠ ডিফেন্সিভলি তারা স্ট্রং থাকবে, নিজেদের মাঠ কাউন্টার অ্যাটাক, তারা জানে কত স্পিডে দৌড়াইলে ঘাসের মধ্যে পিছলা খাবে না। প্লাস গতদিন বৃষ্টি হয়েছে, হোম অ্যাডভান্টেজ কিন্তু ইন্টারে, এবং সেই অ্যাডভান্টেজটা যদি কাজে লাগাইতে হয়, সেই অ্যাডভান্টেজ কাজে লাগাবে সুন্দর মতো কাউন্টার অ্যাটাকে খেলে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্টার মিলান 2 ধরনের গেম প্ল্যান সাজাবে। 1 নম্বর গেম প্ল্যান হচ্ছে তারা নিজেরা কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে খেলবে, কারণ কি তারা এক্সপেক্ট করবে বার্সেলোনা অ্যাটাকিং ফুটবল, পজিশন বেস ফুটবল খেলবে। আর আরেকটা সিস্টেম হচ্ছে হয়তোবা বার্সা কাউন্টার অ্যাটাকিং সিস্টেম খেলবে। সো ইন্টার মিলান যেটা করবে, তারা ওই একই কাজ করবে, লো ব্লকে খেলবে এবং কাউন্টার অ্যাটাকিং খেলবে। তাদের মিখিতারিয়ান প্রাইমারি ট্রাম্প কার্ড হবে, এবং পিছন থেকে যেহেতু হাকান চালহানোগুলো নেই, সেই হিসেবে আসলানি
ডিফেন্সিভ ফুটবলে না খেলে মোর অফ অ্যাটাকিং ফুটবলার হিসেবে খেলবে। বারেলা খেলবে হচ্ছে অ্যাজ এ ফ্রি রোল। তো এই ফরমেশনটা যখন খেলবে বার্সেলোনার জন্য যেটা হয়ে যাবে, বার্সেলোনা তো ইতিমধ্যে স্টাডি করে আসছে হাকান চালহানওগ্লুর বিরুদ্ধে, এবং তাদের স্টাডিতে ছিল হাকান চালহানওগ্লু যেহেতু ডিফেন্সের উপরে থাকবে, সো তাদের মার্কিং পয়েন্টটা থাকবে আসলানিকে গার্ড দেওয়া। আসলানি যেহেতু মানে প্রেসটা শুরু করবে আসলানির উপর থেকে, এবং আসলানি যেহেতু ডিফেন্সের দিকে থাকবে, সো মোস্ট অফ দ্য টাইম পেড্রি উপরের দিকে উঠে যাবে, অথবা ফার্নান তোরেস উপরের দিকে খেলবে প্রেস করার জন্য, এবং এটা থাকবে বার্সেলোনা ভুল। আমি যদি মানে পার্সোনালি, আমি যদিও কোচ না, আমার থেকে অনেক অনেক গ্রেট কোচ আছে হান্সি ফ্লিক, কিন্তু আমি যদি আমার পয়েন্ট অফ ভিউটা দিই, সেই হিসেবে ইন্টারকে বিট করা কিন্তু ইজি। এই মৌসুম কিন্তু এসি মিলান ইন্টারকে 3 বার হারিয়েছে, এবং সেই 3 বারের গেম প্ল্যানগুলো যদি দেখেন, সেটা যেটা করেছে এসি মিলান লোতে রয়েছে, মানে হাইলাইন থেকেও তারা কিন্তু ডিফেন্সিভলি রয়েছে। এতে যেটা হয়েছে ইন্টার মিলানের 2টা স্ট্রাইকারই হচ্ছে স্লো। তো 2 স্ট্রাইকার স্লো হওয়ার ফলে যেটা হয়েছে উইং ব্যাক গুলো উপরের দিকে উঠে যাচ্ছে, এবং মিডফিল্ড গুলো তুলনামূলক নিচের দিকে থাকে, একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়, মানে একটা বক্স শেপ ডায়মন্ড শেপ তৈরি হয়ে যায়, যেখানে উইং ব্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ডের মধ্যে একটা ভার্টিক্যাল আপনার গ্যাপ ক্রিয়েট হয়, এবং এসি মিলান সেই গ্যাপের মাঝখান থেকে বল থ্রু করে কিন্তু কাউন্টার অ্যাটাক গুলো বিল্ড করেছে। আমরা ইউজুয়ালি কাউন্টার অ্যাটাক গুলো কি দেখি, ডিফেন্ডারদের কাছে বল, ডিফেন্ডাররা ছুড়ে মারে, সামনে পুরো প্লেয়ার থাকলে সেই প্লেয়ার গুলো গোল করে। কিন্তু এখানে যদি আমরা একটু বুদ্ধি ইউজ করি, যেমন মনে করেন ইন্টার মিলানের মিডফিল্ড গুলো মাঝখানের দিকে আসলো, উইং ব্যাক গুলো সাইড দিয়ে উপরের দিকে উঠে গেল, এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে যদি এক সাইড দিয়ে রাফিনহা ঢুকে এবং এক সাইড দিয়ে যদি ইয়ামাল ঢুকে যায় আগে, এবং সেই জিনিসটা যদি ডিয়ং নট পেড্রি ডিয়ং যদি এই ক্রস পাসটা দেয়, তাহলে দেখেন আপনি কিন্তু ইজিলি থ্রু পাসের মাধ্যমে বার্সার জন্য অ্যাটাকিং মোডে চলে যাওয়া ইজি হবে। এবং যেহেতু বার্সেলোনার স্ট্রাইকার এখন লিভেন্ডোস্কি না, সো অপেক্ষাকৃত খাটো স্ট্রাইকার বার্সেলোনার জন্য বেনিফিট বেশি হবে, এবং সেই কাউন্টার অ্যাটাক গুলো কিন্তু ইন্টারকে বিট করা কঠিন, মানে কঠিন না, সহজ হয়ে যাবে বার্সেলোনার পক্ষে। এখন বার্সা যদি চিন্তা করে যে না, লো ব্লকে না খেলে আমরা আমাদের পজিশন বেস ফুটবল খেলি, ওই যে যেটা বললাম যে গ্যাপ ক্রিয়েট হবে, তখন কিন্তু ইন্টার গ্যাপ ক্রিয়েট করবে না, তাদের উইং ব্যাক গুলো থাকবে তুলনামূলক নিচের দিকে, এবং বার্সা যখন উপরে উঠতে থাকবে, যেহেতু তাদের মেইন ফুল ব্যাক গুলো থাকবে না, বার্সার যে গ্যাপটা ক্রিয়েট হবে সেই গ্যাপটা কিন্তু মিখিতারিয়ান ঢুকবে, যে জিনিসটা বার্সা মানে ইন্টার বারবার করে গেছে। এবং যেহেতু হোম অ্যাডভান্টেজ, ওই যে বললাম স্পিড টিড সবকিছু কিন্তু কাজে দিবে এখানে ইন্টার মিলানের হয়ে। 2 নম্বর পয়েন্ট। এখন আসি বার্সা কাউন্টার অ্যাটাকিং খেলবে নাকি না। হ্যাঁ, আমরা বাংলাদেশিরা অনেক সময় ইমোশনালি অনেক কথা বলি, কিন্তু আপনি যদি দেখেন এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল, এবং বায়ার্ন মিউনিখের খেলাটা যদি একটু মনোযোগ দিয়ে দেখে থাকেন, তাহলে বায়ার্ন মিউনিখের খেলায় কিন্তু বার্সেলোনা খেলেছিল কাইন্ড অফ ডিফেন্সিভ এবং কাউন্টার অ্যাটাকিং ফুটবল সিস্টেমে। আর তারপরের ম্যাচে, মানে ওই সপ্তাহে তারপরের ম্যাচে রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা উড়িয়ে দিয়েছিল। সেম রিয়াল মাদ্রিদ মোটামুটি পজিশন বেসড ফুটবল খেলেছিল ফার্স্ট হাফে আর সেকেন্ড হাফে, এবং সেকেন্ড হাফে বার্সেলোনা কমপ্লিটলি কাউন্টার অ্যাটাক করে গিয়েছে, এবং বেনিফিট বার্সেলোনা 4-5টা দিয়েছে সান্তিয়াগো বার্নাব্যুতে। সো বার্সেলোনা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতে পারে। হান্সি ফ্লিক জার্মান কোচ, এবং জার্মান মানে বায়ার্ন মিউনিখের হয়ে এসে মাঝে মাঝে কাউন্টার অ্যাটাক খেলিয়েছে, সেই হিসেবে কিন্তু বার্সাকে নিয়ে কাউন্টার অ্যাটাকিং খেলা তার জন্য কোনো বিষয় না। আর কাউন্টার অ্যাটাকিং ফুটবলের হিসেবে তো রাফিনহা আসেই। সিম্পল, আপনি আপনার টিমের বেস্ট পাসিং মিডফিল্ডারকে পেড্রি, সেই পেড্রি তার পাস কমপ্লিশন করেই ছাড়ে, আপনি যতই পেড্রিকে গার্ড দেন না কেন, সে তার পাস কমপ্লিশন করেই ছাড়ে। সো ইনজাগি তাকে নিয়ে স্টাডি করবে, সেই স্টাডিতে সে কিন্তু ওকে প্রেস করবে ওই অনুসারে, হয়তোবা তার এগেন্স্টে যেহেতু আসলানি নট হাকান চালানো আসলানি আছে, সো আসলানি তাকে মার্ক করলে পেড্রির জন্য কিন্তু বিশাল ভয়াবহ হয়ে যাবে, এবং আসলানি একলাই কিন্তু পেড্রি এবং ডিয়ং দুইজনরে গার্ড দিতে পারবে না। এটাই বার্সেলোনার জন্য সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হবে। পেড্রিকে নিয়ে গেম প্ল্যান না সাজে ডিয়ংকে নিয়ে গেম প্ল্যান সাজালে বেটার হবে, এবং ডিয়ং কিন্তু পাসিং খারাপ না, এবং তার পাসিং লেন যদি ওই যেটা বললাম যে গ্যাপ ক্রিয়েটিং পাসিং লেন গুলো যদি সে পারফেক্টলি এক্সিকিউট করতে পারে, বার্সেলোনার জন্য খুবই ইজি যাবে। তবে পার্সোনালি বলবো ইনজাগি, মানে কিছুদিন আগে বলতেছিলাম বারবার যে ইনজাগি ট্রেবল জিতবে, সেই জায়গায় কিন্তু ইনজাগি ট্রেবল থেকে বাদ করে যাচ্ছে। বার্সাও কিন্তু সেম, বার্সা যে ট্রেবল জিতে গিয়েছে সেটা কিন্তু না, মাত্র একটা টাইটেল জিতেছে, আর 2টা টাইটেল কাছাকাছি আছে। 90% সম্ভাবনা বার্সেলোনা জিতবে, দুটোটাই জিতবে 90% সম্ভাবনা। কিন্তু
ইন্টার মিলানেরও কিন্তু যথেষ্ট চান্স আছে। ইন্টার মিলান কিন্তু কোনো টাইটেল না জয়ের সম্ভাবনা বেশি। কোপা ইতালিয়া থেকে বাদ পড়ে গেছে, সিরিয়া থেকেও 3 পয়েন্ট পিছিয়ে আছে। সামনে তাদের বড় খেলা আছে, যেটা নাপোলি অপেক্ষাকৃত দুর্বল খেলা। সো তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে চ্যাম্পিয়ন্স লিগ। তো তারা সবকিছু বাদ দিয়ে কিন্তু পরিপূর্ণ মনোযোগটা দেবে চ্যাম্পিয়ন্স লিগের মানে চ্যাম্পিয়ন্স লিগের হয়ে। সো বার্সেলোনা আমার কাছে মনে হচ্ছে এখানে একটু প্রেশারে থাকবে, ইন্টার মিলান তুলনামূলক এটা জেতার জন্য ট্রাই করবে। সো আমার পার্সোনাল ওপিনিয়ন, ইন্টার মিলান আজকের ম্যাচটা জিতে অথবা পেনাল্টি শুটার দিকে জিতে থ্রু করে ফাইনালে যাবে। তো আসি কালকের খেলাটা নিয়ে। আর্সেনাল অলরেডি নিজেদের মাঠে হেরে গেছে, আর পিএসজির মাঠে গিয়ে আর্সেনাল জিতবে মনে হয় না, এটা এক্সপেকটেশনের বাইরে। একটা মজা লাগলো, পিএসজি এই চ্যাম্পিয়ন্স লিগে মানে চ্যাম্পিয়ন্স লিগে 4টা ইংলিশ টিম খেলেছে, চারটাকে পিএসজি ফেস করেছে। শুধু তাই না, 4টা টিমকে তাদের মাঠে হারিয়ে এসেছে। মানে এটা একটা বিরল রেকর্ড আমার কাছে। আমি জানি না এই রেকর্ডটাকে আগে কেউ করেছে নাকিনা, কারণ কি চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটটাই প্রথমবারের মধ্যে হচ্ছে। তো পিএসজি আপনারা জানেন মানে গ্রুপ পর্যায়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পড়েছিল, এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাদের জিততেই হবে এরকম একটা বাধ্যবাধকতার নিয়ম ছিল। শুধু তাই না, বড় ব্যবধানে জিতে এবং 4-2 গোলে জিতে আসছে। তারপরেরটা জানেন যে প্লে অফ ম্যাচটা তারা আসে, প্লে অফের পরে কোয়ার্টার ফাইনাল লিভারপুলকে ফেস করে ফার্স্ট ম্যাচেই লিভারপুলের কাছে নিজেদের মাঠে হারে, বাট এনফিল্ডে গিয়ে কিন্তু লিভারপুলের কাছে জিতে আসে, উইচ ওয়াজ আ গ্রেট ম্যাচ। মানে দুটোটা ম্যাচই গ্রেট ম্যাচ, দুটোটা ম্যাচে গোলকিপার যে কত ইম্পর্টেন্ট ফুটবল খেলায় সেই জিনিসটা প্রমাণ করে দিয়েছে। তারপরে অ্যাস্টন ভিলাকে ফেস করে উনাই এমরের অ্যাস্টন ভিলা, যে নকআউট স্টেজের সবচেয়ে গ্রেটেস্ট কোচ, তাকে হারায়। তারপরে আসি আর্সেনালকে কিন্তু লন্ডনে গিয়ে হারিয়ে আসে, আর নিজেদের মাঠে পার্ক দ্য প্রিন্সে কি করে সেটা একটা বড় বিষয়। পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে পিএসজি এমনি জিতে যাবে, তারা আসলে হারানোর কিছু নাই। আর পিএসজি যে সুন্দর খেলা খেলতেছে, আমার এক ফ্রেন্ড আছে আমেরিকা থাকে, আমার ছোট্টবেলার ফ্রেন্ড, তো ওর সাথে আমার গল্পের মধ্যে আমি প্রায় সময় বলি পিএসজি এই মৌসুমে যা খেলতেছে দে ডিজার্ভ চ্যাম্পিয়ন্স লিগ। আর একটা ভিডিও যখন নকআউট স্টেজ শুরু হয় তখন আমি বলেছিলাম যে আমার কাছে মনে হচ্ছে, একটা হাঞ্চ থেকে মনে হচ্ছে পিএসজি ভার্সেস ইন্টার মিলান একটা ফাইনাল হতে পারে, এবং খুশি হব যদি নতুন দল কাপ নেয় সেটা পিএসজি। আর কষ্ট লাগবে না ইন্টার মিলান যদি কাপ নেয়, কারণ কি ইনজাগি যেভাবে করে দলটা সাজিয়েছে এবং ইতালিয়ান স্টাইল ফুটবল থেকে বের হয়ে নতুন স্টাইলে ফুটবলটা তৈরি করেছে। আজকে এক ইন্ডিয়ান ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ভাইয়া যে জিনিসটা বলছে যে ট্রেডিশনাল ইতালিয়ান স্টাইল কিন্তু এখন নাই। ইন্টার মিলান কিন্তু ডিফেন্সিভ ফুটবল খেললো, কিন্তু ট্রেডিশনাল ইতালিয়ান স্টাইল না, যে বলটা পায়ে পজিশন ধরে রেখে আস্তে 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 করে উপরে উঠে লম্বা স্ট্রাইকারে পাস দিয়ে গোল দিবে, এই স্টাইল কিন্তু আর ইতালিতে নাই। ইতালি এখন যেটা খেলে স্পিড, এবং ইন্টার মিলান যথেষ্ট স্পিডই খেলে। দি মার্কো বলেন অথবা ডুমফ্রিজ বলেন, ইভেন মিখাতারিয়ান, বারেলা এবং আসলানি, হাকান চালানোগুলো তুলনামূলক স্লো। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাস্তনি এবং পাভার, দুইজনে কিন্তু যথেষ্ট স্পিড। বলবো যে ইন্টার মিলান ভার্সেস পিএসজি যদি হয়, হ্যাঁ পুরো বিশ্বে বিজনেস আসলে খারাপ হয়ে যাবে, যে বিজনেসের দিক দিয়ে চিন্তা করলে যে তারা আসলে লাভজনক স্টেডিয়াম সেল টেল এনতেন হাবিটিভি হবে না। কিন্তু আপনি চিন্তা করেন পার্ক দ্য প্রিন্স ম্যাক্সিমাম আরবরা সাপোর্ট করে, আমাদের সাউথ এশিয়ানরা সাপোর্ট করে মানে পিএসজি, যেটা বলতে যাচ্ছে পিএসজি কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবে। এবং ইন্টার মিলান অপরপাশে আমরা এসি মিলান ফ্যানরা হয়তো বা তাদেরকে অপছন্দ করে থাকতে পারি, কিন্তু ইতালির স্বার্থে হয়তো বা 50% এসি মিলান ফ্যানরা সাপোর্ট করবে ইন্টার মিলানকে, আর 50% আসলে পিএসজি কে সাপোর্ট করবে। তো ইতালিয়ান একসময় কিন্তু গ্রেট ট্রেডিশনাল টিম ছিল, এবং ইতালিয়ানরা একসময় কাঁপাইতো, যে হিসেবে আপনারা জানেন না কিনা এসি মিলানের 7টা টাইটেল আছে। ইন্টার মিলানের আরেকটা জিনিস বলতে বাধ্য হবো, ইন্টার মিলান কিন্তু লাস্ট ট্রেবল উইনিং টিম বলা তো মনে করছে। ইন্টার মিলান কিন্তু এর আগে চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু যেবারে বার্সেলোনা যেবার চ্যাম্পিয়ন্স লিগ পায় 2010 সালে, সেবারে কিন্তু প্রথমে নিজেদের মাথায় 3টা গোল দেয়, অ্যাওয়ে থেকে হেরে এসেও কিন্তু তারা ফাইনালে যায়, এবং বার্সেলোনা এইবারও কিন্তু 3টা গোল খায় নিজেদের মাঠে, অ্যাওয়েতে এসে কি করে এটা একটা বড় বিষয়। দেখা যাক, মিরাকল হইতেই পারে। এখানেই রাখলাম, ধন্যবাদ আপনাদের, ইনশাআল্লাহ দেখা হবে এখানে। আসসালামু আলাইকুম।